ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনের জেরে পতন হয় আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনার। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন বন্ধুরাষ্ট্র ভারতে। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তার নির্দেশে যে হত্যাকাণ্ড ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে এমনই আলামত দেখা যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। আন্দোলনরত শিক্ষার্থীদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনার দেখা মাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে। আমরা দ্রুতই সাবেক প্রধানমন্ত্রীকে জবাবদিহির মুখোমুখি দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি চিঠির বিষয়ে তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মাধ্যমে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হয়ে দেশ ত্যাগের পর যেন ভিন্ন রূপ দেখা যাচ্ছে বাংলাদেশের। পরিবর্তনগুলো ধীরগতি সম্পন্ন হলেও নজর কাটছে সাধারণ মানুষের। সম্প্রতি বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয়কে গত ১৭ই আগস্ট আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রবিবার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ। কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি। এর পরিবর্তে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি। ২০ আগস্ট মঙ্গলবার বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও জানান, গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতো আটক ভারতীয়দের ছাড়েনি বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত ১৭ই আগস্ট রাতে বিএসএফের মালদা 115 ব্যাটালিয়ন ৫ মাছিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য ৫ মাছিকে ২টি নৌকায় করে পাঠানো হয়। ওই সময় মাছিরা গিয়ে দেখতে পান গরুগুলোকে ভাসমান কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি। আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ, কিন্তু বিজিবির জওয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল, কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে ওই ভারতীয়দের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এই পরিস্থিতি অবলোকনের পর এখন প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র ভারতকে সর্বদা ভালো সম্পর্কের কথা বিবেচনা করে সুযোগ সুবিধা দিয়ে আসা বাংলাদেশ এবার সেই অবস্থান থেকে সরে এলো কেন?
বিশ্লেষকদের মতে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ক্রুদ্ধ বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল এখন প্রবল ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং দেশটির সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর সম্মিলিত হামলার হুমকিতে রীতিমতো থরথর করে কাঁপছে ইহুদিবাদী দখলদাররা। এর মধ্যে জায়নবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট তার মনের আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটালো। গ্যালান্ট বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 সোমবার জানিয়েছে, গ্যালান্ট ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা এ খবর দিয়েছে। উদ্বিগ্ন যুদ্ধমন্ত্রী গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে। এখন হামাসকে একই কাজ করতে হবে। এর আগে ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে। আবার এদিকে হামাস আবারও উক্ত চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, কেননা ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠন যুক্তি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু আমরা চাই যুদ্ধের পূর্ণ অবসান। গেল মে মাসেও বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র তা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। একদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও অন্যদিকে ঠিকই গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল, যার ফলে ইরান ক্রমেই আরও উত্তেজিত হয়ে উঠছে এবং ইসরায়েলে দেশটির ভয়ানক মাত্রার হামলা চালানোর আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে তীব্র বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 20 আগস্ট মঙ্গলবার তিনি জানান, গত 24 ঘণ্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেদিন বিকেল 4টা পর্যন্ত হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধস-প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।
ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছেন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক এবং উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। দেশের ভেতরে ইউক্রেনের সামরিক বাহিনী ঢুকে অতর্কিত হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারাত্মকভাবে চটে আছেন। আশঙ্কা করা হচ্ছে দেশকে রক্ষা করার অঙ্গীকার বুকে নিয়ে পুতিন এখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছেন। সম্প্রতি একদম হঠাৎ করেই পুতিন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে দেশটির সেনা ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শন করেছেন। 20 আগস্ট মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই দীর্ঘ 13 বছর পর প্রথমবার চেচনিয়ায় সফর করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রাপ্ত একটি প্রতিলিপি অনুযায়ী রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, যতদিন তোমাদের মতো মানুষ আছে ততদিন আমরা অবশ্যই অপ্রতিরোধ্য। তিনি আরও বলেন, এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়, কিন্তু তোমাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে, আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহসও। এদিন পুতিনের বক্তব্যে বোঝা যায় যে তিনি চেচনিয়ার জওয়ানদের যুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা যোগাচ্ছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের চলমান হামলার মধ্যেই পুতিন এই সফর করলেন। চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ মঙ্গলবার এক পৃথক বৈঠকে পুতিনকে বলেছেন, যুদ্ধের শুরু থেকে 19,000 স্বেচ্ছাসেবক সহ 47,000-এর বেশি সেনা চেচনিয়া থেকে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে 2007 সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক রমজান কাদিরভ। ওই বছরই তাকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকেই চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে 1 দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর রমজান কাদিরভ বলেছিলেন, শুধু মারিউপোলে নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য শহরেও হামলা চালানো হবে। এমন ঘোষণার পর থেকেই যেন কাদিরভের উপর এক অন্যরকম বিশ্বাস জন্ম নেয় পুতিনের। আবার মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কাদিরভ নিজেকে পুতিনের বিশ্বস্ত সেনা দাবি করে থাকেন। কাদিরভের এই দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন নিজে বলেছেন, এরকম আরও বিশ্বস্ত সেনা থাকলে আমি খুশি হতাম, তবে একজনও কম মূল্যবান নয়।